কারণ এত বছর পর আমার সাথে আসার পরেও ওকে আপন করে নিতে পারিনি। আবার না বলে ওই বাড়িতে গিয়েছে সাকিবের সাথে কথা বলার জন্য। আমি একটা রিক্সা নিয়ে ঈশিতার বাসায় চলে গেলাম। রাগ একটুও কমেনি। বাসার কলিং বেল চাপ দিতেই খালামণি এসে দরজা খুলে দিল। তারপর আমাকে ঈশিতার সম্পর্কে অনেক কিছু জিজ্ঞাসা করলো। আমি কোনো কিছুর প্রতি উত্তর না দিয়ে সোজা ঈশিতার রুমের কাছে চলে গেলাম। সাকিবকে বাসায় দেখতে পাচ্ছি না, হয়তো অফিসে চলে গিয়েছে। আমি ঈশিতার দরজার সামনে দাঁড়াতেই ঈশিতার স্পষ্ট কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমি দরজার সামনে দাঁড়িয়ে ঈশিতাকে একটা ডাক দিলাম। সাথ সাথ কান্নার আওয়াজটা কয়েক সেকেন্ডের জন্য অফ হয়ে গেল। হয়তো বোঝার চেষ্টা করছে কে আমাকে ডাকে। আমি আবারও ঈশিতাকে ডাক দিলাম। এবার কান্নার আওয়াজটা একটু বেড়েই গেল। হয়তো বুঝে ফেলছে আমি এসেছি। আমি আরও কয়েকটা ডাক দিলাম দরজা খোলার জন্য। না, প্রতিবারই কান্নার আওয়াজ বেড়েই চলেছে। আমি এক নাগাড়ে ডেকেই যাচ্ছি, আরও এক নাগাড়ে কান্না করেই যাচ্ছে। অলরেডি 30 মিনিট ওভার হয়ে গিয়েছে। আমি দরজার বাইরে দাঁড়িয়ে ওকে ডাকছি, কিন্তু ও দরজা খুলছে না। এবার মেজাজটা একটু খারাপ হয়ে গেল। আমি দরজা জোরে ধাক্কা দিয়েই ডাকতে লাগলাম, দরজা খুলবে কি খুলবে না বলো? আর যদি দরজা না খুলো তাহলে এ বাড়িতে আজীবনের জন্য থেকে যেও। ও বাড়িতে আর যাওয়ার দরকার নাই, আমি চলে যাচ্ছি। ঈশিতা তারপরও দরজা খুলছে না। এবার মেজাজটা আরও খারাপ হয়ে গেল। কি হলো, তুমি দরজা খুলবে না? আচ্ছা ঠিক আছে, দরজা খোলার দরকার নেই, যত পারো কান্না করো, আমি চলে যাচ্ছি। কথা বলে চুপ করে সাইড হয়ে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ কোনো সাড়া শব্দ করলাম না। ঈশিতার কান্না অফ হয়ে গেল। হয়তো মনে মনে বলছে ও কি সত্যি সত্যি চলে গেছে। আমি কিছুক্ষণ চুপ করে থেকে আবারও দরজার সামনে গিয়ে ডাক দিলাম। আমি ডাক দেওয়ার সাথে সাথে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে। হয়তো বলেছে ও এখানে যায় নাই। মেয়েরা আর কিছু পারুক আর না পারুক, কান্না করে অনেক কিছু হাসিল করতে পারে, যে কোনো পুরুষকে ঘায়েল করতে পারে। কি হলো, তুমি দরজা খুলবে না? এবার যদি দরজা না খুলো তাহলে আমি সত্যি সত্যি চলে যাব, তারপর দেখি কি করো। না, আর থাকবো না, এবার সিঁড়ি দিয়ে নিচে নামতে যাব। এমন সময় দরজা খোলার আওয়াজ শুনতে পেলাম। আমি রুমের ভিতরে প্রবেশ করে দেখি মাথা নিচের দিক দিয়ে বিছানার কাছে দাঁড়িয়ে আছে। আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম। সে মুখ অন্যদিকে ফিরিয়ে নিল। আমি আবারও সামনে গেলাম। সে এবারও অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। বুঝতে পেরেছি অনেকটা অভিমান করে বসে আছে, কিন্তু আমি তার অভিমান ভাঙাবো না। সে না বলে এখানে আসলো কেন? আমি তার হাতটা ধরলাম এবং বললাম, কার কাছে বলে এখানে এসেছো? ঈশিতা অবাক হয়ে আমার দিকে তাকালো। হয়তো এই মুহূর্তে এ কথাটা আমার কাছ থেকে আশা করেনি। সে হয়তো ভেবেছিল ও সারা রাত কান্না করেছে, রাগ করে অভিমান করে চলে এসেছে। আমি তার রাগ অভিমান ভাঙিয়ে বলবো, সরি, তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। ওই সময় আমার কি হয়েছিল জানি না, তোমার সাথে এরকম ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু আমি তাকে উল্টো জিজ্ঞাসা করছি, তুমি কার কাছে বলে এ বাড়িতে এসেছো? ঈশিতা কোনো কথা বলছে না, তাই আমি আবারও জিজ্ঞাসা করলাম, কি হলো, কথা বলবা না কেন? কার কাছে বলে এ বাড়িতে এসেছো? কারো কাছে না ঈশিতা। তাহলে আসলে কেন? কথা বলো, আমার কথার উত্তর দাও। তোমার সাথে এক রাত কথা বলি নাই, তুমি রাগ করে অভিমান করে চলে এসেছো। তোমার সাথে কথা বলি নাই, তুমি যতটুকু কষ্ট পেয়েছো তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি আমি। সারা রাত ঘুমাতে পারি নাই। 4 বছর পর তুমি আমার কাছে আসার পরেও কেন তোমার সাথে এরকম ব্যবহার করলাম জানো তুমি? ঈশিতা আমার কথা শুনে আমার দিকে অবাক হয়ে ঘুরে তাকালো। এক এক করে ঈশিতাকে সব কিছু খুলে বললাম। ঈশিতা বলতে লাগলো, বিশ্বাস করো তুমি, আমি সাকিবের সাথে মার্কেটে যেতে চাইনি। ও আম্মুকে অনেক রিকোয়েস্ট করে বলল, তারপরও আমি যেতে রাজি হই নাই। কারণ তুমি যে বোকরাটা পরার জন্য বলেছিলে ওই বোকরাটা ধুয়ে শুকাতে দিয়েছিলাম, কিন্তু আম্মুর অনেক রিকোয়েস্টের পরে ওই বোকরাটা যেন
তুমি পছন্দ না করো ওইটাই পরে গিয়েছিলাম। আমি সরি। আর এরকম বোকরা কখনো পরব না। আচ্ছা ঠিক আছে, চলো এবার বাসায় চলো। আর কখনো না বলে এ বাড়িতে আসবা না। যদি প্রয়োজন হয় আমাকে বলবা, আমি নিয়ে আসবো। ঈশিতাকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ হয়ে গেল, একটা রিক্সাও পাচ্ছি না। না, আর দাঁড়িয়ে না থেকে দুজন হাঁটতে শুরু করলাম। দুজন পাশাপাশি হাঁটছি। ঈশিতার হাত আমার হাত বারবার স্পর্শ হচ্ছে, কিন্তু আমি ঈশিতার হাত ধরছি না। ঈশিতা হয়তো চাচ্ছে ওর হাতটা আমি ধরি। বারবারই ওর হাতটা আমার হাতের সাথে ইচ্ছাকৃতভাবে স্পর্শ করেছে। আমি একটু মজা নেওয়ার জন্য আমার হাত দুটো পকেটে ঢুকিয়ে ফেললাম। ঈশিতা আমার দিকে একবার তাকালো, হয়তো মনে মনে বলছে, শয়তান পোলা, হাত দুটো পকেটে ঢুকিয়ে ফেলছিস কেন? আমার সাথে ভাব ধরিস? যা, তোর হাত ধরবই না। আমি পকেট থেকে একটা হাত বের করে ঈশিতার হাতটা ধরলাম। সাথ সাথ ঈশিতা আমার দিকে তাকালো। 4 বছর পর ভালোবাসার মানুষের হাতের স্পর্শ করছে। হাতটা একদম পিচ্চি বাচ্চাদের হাতের মতো, দেখলে বোঝা যায় না। 23-24 বছরের মেয়ে হাত। হাতের নখগুলো একটু বড়, প্রতিটি নখে লাল রঙের নীল পলিশ দেওয়া। আর হাতের মধ্যে সবচেয়ে বেশি ফুটে উঠেছে সেটা হলো আমার পরিয়ে দেওয়া রিং। আমি হাতটা ধরে অল্প একটু জোরে চাপ দিলাম। ঈশিতা কোনো সাড়া শব্দ করলো না। এবার আমি একটু জোরেই চাপ দিলাম। ঈশিতা এবারও জোরে উফ করে। আমি সাথে সাথে হাত ছেড়ে দিলাম। কি হলো, ব্যথা পেলে? যা, এত জোরে কেউ চাপ দেয়? ঈশিতার দিকে লক্ষ্য করে দেখি চোখে পানি টলমল করছে। না, সত্যি অনেকটা ব্যথা পেয়েছে, না হলে চোখের পানি আসতো না। এত জোরে চাপ দিও আমার ঠিক হয়নি। আমি ঈশিতার সামনে গিয়ে ঈশিতার থুতনিতে হাত দিয়ে মাথা উপরে তুললাম। ঈশিতার চেহারার দিকে তাকিয়ে তো আমি বাকরুদ্ধ হয়ে গেছি। এতক্ষণ কথা বললাম, আমি তো চেহারার দিকে লক্ষ্য করি নাই। রাত থেকে এ পর্যন্ত কান্না করতে করতে চেহারা একেবারে বাজে অবস্থা করে ফেলছে। চোখগুলো আগুনের মতো লাল হয়ে আছে। নাকের ডগায় মনে হচ্ছে রক্ত জমাট বেঁধেছে। বেশি কান্নার কারণে ফর্সা চেহারা সূর্যের লাল রক্তিম কালার ধারণ করেছে। এভাবে কষ্ট দেওয়া আমার ঠিক হয়নি। আমি গতকাল রাতে একটু বেশি করে ফেলেছি। হঠাৎ করে হয়তো আমার এমন ব্যবহার মেনে নিতে পারে নাই, তাই সারা রাত কান্না করেছে। আমি ঈশিতার দুগালে হাত দিয়ে বললাম, এ কি, কান্না করতে করতে চেহারার কি বাজে অবস্থা করেছ? এভাবে কেউ কান্না করে? তোর ব্যবহারের জন্যই তো। অভিমানী কণ্ঠে, আসলে আমি রিয়ালি সরি। আমি বুঝতে পারিনি তুমি এতটা কষ্ট পাবে। কি করব বলো? ওই সময় আমার মাথা ঠিক ছিল না। এক হলো মাথা ব্যথা, আর এক হলো তোমার চিন্তা। দুটোই মিলিয়ে আমার মাথা নষ্ট করে দিয়েছিল। তাই মুখ দিয়ে যা এসেছে তাই বলেছি। এবারের মতো তোমার পিচ্চি বরটাকে মাপ করে দাও। কোনো মাপ নাই। গাল মুখ ফুলিয়ে আমি, কেন, সরি বললাম তো। আর কখনো এরকম করব না। তোমাকে কষ্ট দিব না। এবারের মতো মাপ করে দাও। ঈশিতা, বললাম তো, কোনো মাপ নাই। তুমি আমাকে বেশি কষ্ট দিয়েছ, সারা রাত কান্না করিয়েছ। এত সহজে মাপ করে দিলে তুমি আমাকে আবার কষ্ট দিবে। আমি আর কখনোই কষ্ট দিব না। এই যে প্রমিস করে বলছি। ঈশিতা, না, হবে না। আমি, তাহলে কি করলে মাপ করবে? ঈশিতা, যা বলবো তা করবে তো? আমি, হ্যাঁ করব। ঈশিতা, কিছু শর্ত মানতে হবে। আমি, কি শর্ত? ঈশিতা, কি শর্ত আগে বলতে পারবো না। আগে তুমি বলো আমার শর্তগুলো মানবে কি মানবে না। আমি, হ্যাঁ মানব। প্রথম শর্ত, গতকাল রাত থেকে কিছু খাই নাই, প্রচুর খিদা লেগেছে। এখন বাসায় গিয়ে আমাকে নিজ হাতে খাইয়ে দিতে হবে। আমি, কি বলো তুমি? কাল রাত থেকে কিছু খাও নাই, এই জন্য চেহারার এই অবস্থা করেছো। চলো এখন তাড়াতাড়ি বাসায় চলো। ঈশিতা, না, আগে আমার শর্তগুলো শোনো। আমি, শর্ত পরে শুনবো, আগে তাড়াতাড়ি বাসায় চলো। এভাবে না খাইয়ে থাকলে শরীরের রোগ বেড়ে যাবে। ঈশিতা, কিচ্ছু হবে না আমার, আগে আমার শর্তগুলো শোনো। আমি, বললাম তো পরে শুনবো, আগে বাসায় চলো। বাসায় গিয়ে তারপর শুনবো। ঈশিতা,
তার মানে তুমি আমার শর্তগুলো শুনবে না? আমি, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বলো। ঈশিতা, প্রথম শর্ত মনে আছে তো? আমি, হ্যাঁ আছে। তাহলে দ্বিতীয় শর্ত, আজকে থেকে আমি যা চাইবো তা অনায়াসে এনে দিতে হবে, কখনো না করতে পারবা না। আমি, আচ্ছা ঠিক আছে, এনে দিব। তাহলে তৃতীয় শর্ত, আমি, হ্যাঁ বলো। আমি যদি কখনো কোনো ভুল করি তাহলে আমাকে শুধরিয়ে দিবে, আর না হয় আমাকে বলবে, আমি শুধরে নিব। কিন্তু আমাকে না বলে তার কারণে আমাকে ইগনোর করা চলবে না। আমাকে দূরে সরিয়ে দিতে পারবে না, ধমক দিতে পারবে না। যদি আমাকে কিছু না বলো তাহলে সাথে গত রাতের মতো উল্টাপাল্টা কিছু করো, তাহলে একটা বাড়ি দিয়ে মাথাটা ফাটিয়ে হাসপাতালে ভর্তি করে রাখবো। হে হে হে। তারপর তুমি কাঁদবে। ঈশিতা, কাঁদলে কাঁদবো। চতুর্থ শর্ত, আমি, আরও আছে? ঈশিতা, হ্যাঁ আরও আছে। আচ্ছা দাঁড়াও 1 মিনিট। এই মিয়া, আপনারা শুনছেননি? আরে ওই দিকে কি দেখেন? আমার দিকে তাকান, আপনাকে বলছি। শুধু তো গল্প পড়তে বসে থাকেন, কীর্তি কারবারটা দেখছেননি? আমি সিনিয়র আপুর, নাউজুবিল্লা, সিনিয়র বউয়ের হেতে আর বউ হওয়া মোটর সাইকেলে আরেক শ্যামলার লগে ল্যাপটি মাইরা ঘুইরা বেড়াইছে, গার সাথে গা ঘেঁষে ছবি তুলেছে। তাই এই অপরাধের জন্য আমার কাছে একবার সরি বলছে, আমি মাফ করে দিছি। আর আমি তার সাথে একটু রাগ দেখিয়ে কথা বলেছি, তারপর 3বার সরি বললাম, কিন্তু আমার মাপ নাই। এই মাঝ রাস্তায় রোদের মধ্যে দাঁড়িয়ে আমাকে শর্ত দিচ্ছে। অলরেডি 3টা দিয়ে ফেলেছ, আরও অনেক আছে। কেমনটা লাগে বলেন? মেজাজটা গরম হয়ে যায় না? মনটাই থাপড়াইয়া সবগুলো দাঁত ফেলে দিই। মেয়েদেরকে বেশি ভালোবাসা দেখানো ঠিক না, তাহলে তারা আহ্লাদি হয়ে মাথায় চড়ে বসে। ঈশিতা, এই কি হলো? কাকে থাপড়িয়ে দাঁত ফেলানোর কথা বলছো? আমি, না কাউকে না। কি বলতেছিলা বলো? তাহলে চতুর্থ শর্ত শুনো। আমি, হ্যাঁ বলো। 4 বছরে তুমি ছিলে না বলে আমার কোনো পছন্দের জায়গায় ঘুরতে যেতে পারি নাই। এখন থেকে প্রতি বিকেলবেলা আমাকে আমার পছন্দের জায়গায় ঘুরতে নিয়ে যেতে হবে। আমি, যথাজ্ঞা। তাহলে পঞ্চম শর্তটা কিন্তু একটু কঠিন। আমি, যত কঠিন হোক তুমি বলো। ঈশিতা, আমাকে সারা রাত কাঁদানোর জন্য এবং কষ্ট দেওয়ার জন্য এই মাঝ রাস্তায় 20বার কান ধরে উঠবস করতে হবে এবং বলতে হবে আমাকে আর কখনো কষ্ট দিবে না। আমি, কি বলো তুমি? এর আগে শর্তগুলো ঠিক আছিল, কিন্তু এটা কি শর্ত দিলে তুমি? এ মাঝ রাস্তায় এত মানুষের মধ্যে আমি 20বার কান ধরে উঠবস করব? ঈশিতা, হ্যাঁ করতে হবে। দরকার হলে আরও মানুষ ডেকে আনবো, তারপর করতে হবে। না, মেজাজটা খারাপ হয়ে গেল। মান সম্মান আজ আর থাকবে না। মন চাচ্ছে উপরে তুলে একটা আছাড় দেই। দেখতে তো পিচ্চি মায়ের মতো লাগে, হাত পা ছোট ছোট, মুখটা গোল, মনে হয় 16-17 বছরের মেয়ে। কিন্তু কে বলবে মেয়ের বয়স 23-24, আমার চেয়ে 1.5-2 বছরের বড়।